গুড মর্নিং। এখন সকাল 4:39। আমরা রয়েছি নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমরা এখান থেকে ফিনিয়ারের ফ্লাইট নিয়ে যাব হেলসিঙ্কি। 7:30টায় ফ্লাইট। আমাদের এই ট্যুর হচ্ছে ট্রাভেল লাইভের তত্ত্বাবধানে। আমাদের 40 জন এক্সটেন্ডেড পরিবারের সদস্যদের নিয়ে আমরা যাচ্ছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে। উদ্দেশ্য হচ্ছে অরোরা হান্টিং। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্যুরের। প্রথমে 1 তারিখ অবধি এই গ্রুপ ট্যুর চলবে। তারপর 1 তারিখ থেকে 14 তারিখ অবধি আমি আর পৃথ্বী ঘুরে বেড়াবো বিভিন্ন জায়গায় ইউরোপের। তারপর ফিরে আসবো 15 তারিখ। না, 15 তারিখ ফ্লাইট ধরবো হেলসিঙ্কি থেকে, ফিরবো 16 তারিখ। এই হচ্ছে মোটামুটিভাবে প্ল্যান। এর আগের ট্যুরটা তো আমি মিস করেছি ট্রাভেল লাইভের সঙ্গে, আফ্রিকা ট্যুরটা। এবার আর মিস করিনি। এখন অনেকটাই চাঙ্গা, কাজেই বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা আর তার নতুন নতুন গল্প নিয়েই আমাদের এবারের ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। গতকাল আমরা কলকাতা থেকে চলে এসেছি সকালবেলা, আর আমরা ছিলাম দিল্লিতে তথাগতর বাড়িতে। তথাগতর স্ত্রী রেখা, ও যাচ্ছে আমাদের সঙ্গে। গুড মর্নিং সাগনিক। গুড মর্নিং, ওয়েলকাম। ঠিক আছে, সবাই চলে এসছে? সবাই এসে গেছে। আমরা একটু লেট নাকি? হ্যাঁ, গেস্ট অ্যাপিয়ারেন্স তো। চলো চলো চলো। সাগনিককে সবার মনে আছে, আমাদের সঙ্গে আফ্রিকা ট্যুরে ওই ট্যুর ম্যানেজার ছিল, আর এই স্ক্যান্ডিনেভিয়ান ট্যুরেও সাগনিকই আমাদের ট্যুর ম্যানেজার। একদম জমজমাট। জমজমাট, হ্যাঁ একদম। এই যে আমাদের টিম মেম্বার সবাই। কখন এসেছেন আপনারা? আমরা সকালে 4টা যখন এসেছেন তো। আচ্ছা, এইখানে এখন না না, দিল্লিতে সকালে গতকাল। গতকাল বন্ধুর বাড়িতে ছিলাম। আচ্ছা, আমিও তাই ছিলাম। একদিন বন্ধুর বাড়ি চলে হ্যাঁ। ভাবলাম একদিন আসে, যদি ফ্লাইট ডিলে হয় অন্য টেনশন। আচ্ছা, আগে থেকে চলে আসা বেটার। ঠিক। আমরা 4টের সময় চলে এসেছি। আচ্ছা, আপনারা কি দিল্লিরই বাসিন্দা? না, কলকাতা। আচ্ছা, আমরা পুনে থেকে অ্যাকচুয়াল ছত্রপতি শিবাজি শহর। ও ছত্রপতি শিবাজি শহর থেকে আমরা। ঠিক। চলুন, দারুণ ট্যুর হবে, খুব এনজয় করব। দেখা যাক। আলাপুরিদি অঞ্জলি দাশগুপ্ত, ইনি মৈত্রেয়ীর নিজের মাসি, উনিও যাচ্ছেন আমাদের সঙ্গে। আর মাসির বন্ধু, আপনার নাম বলুন। অঞ্জলি সাহা। অঞ্জলি সাহা, ওই একই নাম? একই না? হ্যাঁ, নেমশেক। দারুণ। আর এখানে আমাদের সব টিম। এই যে সিনিয়রের কাউন্টার এই যে বাবা, এ তো বিরাট ভিড় হে। প্রচুর চাপের ছিল, এত লম্বা লাইন। যাই হোক, এবার ইমিগ্রেশনটা করে নিই, তারপর ক্যামেরা অন করছি। এখানে ফিনিয়ারে 23 কেজি চেক ইন লাগেজ অ্যালাউড হয়ে গেছে। ইমিগ্রেশন, সিকিউরিটি সব কিছু। এই ডিউটি ফ্রি শপে এলেই পৃথ্বীজিতের মন আনছে। না না, শুধু আমার না, ওরও করে। এই যে সাগনিক ছোকরা তোমার করে না? ওই আর কি। আরে কে অস্বীকার করবে? যাই হোক, হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন, সিকিউরিটি সব কিছু। এবার ওয়েটিং। আমাদের ফ্লাইট নাম্বার AY122, গেট নাম্বার হচ্ছে 10, আর টোটাল ফ্লাইট টাইম প্রায় 9.5 ঘন্টা। দীর্ঘ ফ্লাইট এটা। আমাদের জীবনে এর আগে এত দীর্ঘ ফ্লাইটে আমরা চড়িনি। আমি চড়েছিলাম লন্ডনে দুবাই থেকে, সেটা বোধহয় প্রায় 7 ঘন্টা ছিল। এবার 9 ঘন্টারও বেশি। ট্রাভেল লাইভের সঙ্গে আমাদের পরবর্তী গ্রুপ ট্যুর 2026 সালের জানুয়ারি মাসের শেষে কাজাখস্তানের আলমাটিতে। এই গ্রুপ ট্যুর সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে। ফ্লাইটের টাইমটাই বোধহয় আপনাদের বলিনি, 7:40 এখান থেকে রাইট টাইম হেলসিঙ্কিগামী ফিন এয়ারের ফ্লাইট AY122। বুঝলি পৃথ্বীজিতে, দিল্লি এয়ারপোর্টে একটা দারুণ ঘটনা ঘটেছিল, মানে সাংঘাতিক। আমি তখন পড়াতে আসতাম এই আশেপাশেরই কোনো একটা ইউনিভার্সিটিতে। আচ্ছা, মানে ওই ধর 2-3 দিনের জন্য আসতাম, পড়িয়ে চলে যেতাম। অনেক সময় এরকম হয়েছে, সকালে এসেছি বিকেলে গেছি। আচ্ছা, হ্যাঁ শুনেছি সেটা। তো এবার এখানে আমি চেক ইন করে, মানে সিকিউরিটি করে ঢুকেছি। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি। একটা ডেক চেয়ার মতো ছিল। আচ্ছা, বুঝছিস তো? এর কিছু খেয়াল নেই, স্বপ্ন দেখছি, হঠাৎ দেখছি কি আমাকে দূর থেকে ডাকছে। হ্যাঁ, ধরফর করে উঠেছি, মানে ডাকছে আমাকেই আর কি। মানে সারা এয়ারপোর্টে আমার নামে অ্যানাউন্স হচ্ছে, প্লেন দাঁড়িয়ে আছে আমার জন্য, সবাই আমাকে খুঁজছে। দেখি 4 জন লোক আমার মুখের সামনে, আমি এভাবে শুয়ে আছি, 4 জন লোক আমার মুখের সামনে। শিবাজি বল, আরে আপকা প্লেন ওয়েট কর রা হ্যায় আপকে লিয়ে। সে দৌড়ে আমাকে নিয়ে প্রায় দৌড়ে প্লেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ধাক্কা দিয়ে। এবার যখন ঢুকেছি প্লেনে, তারপর আমার খেয়াল হয়েছে আমার ব্যাগ কোথায়, যার মধ্যে ল্যাপটপ সব কিছু রয়েছে।
তারপর আবার খেয়াল হচ্ছে যেখানে শুয়েছিলাম সেখানে তো ব্যাগটা রয়েছে। আমি আবার ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে আবার প্লেন থেকে বেরিয়ে এসেছি। ভেবে দেখুন, আমার জন্য পুরো প্লেন ওয়েট করছে, তারপর আমি উঠলাম, আবার ধাক্কা দিয়ে বেরিয়ে নেমে চলে এলাম। আমি দৌড়াচ্ছি, আমার পেছনে সবাই দৌড়াচ্ছে। আমি বলছি আমার ব্যাগ রয়েছে, আমাকে ব্যাগ নিতে হবে। আবার সেই ব্যাগ নিয়ে গিয়ে প্লেনে উঠলাম। মানে এইরকম একটা ঘটনা। হ্যাঁ, মানে এই ঘটনাটার মধ্যে দিয়ে তুই একটা স্পেশাল অ্যাটেনশন পেয়েছিলি, যেটা সবসময় পাওয়া যায় না, কিন্তু সবাই তোর দিকে নজর দিয়েছে আর কি। একদম। দেখাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির টার্মিনাল 3-তে। এখানে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দিল্লির টার্মিনাল 3-তে এখানে স্লিপিং পড হয়েছে, যার কস্ট হচ্ছে 1050 টাকা 1 ঘন্টার জন্য। মানে আপনারা চাইলে আগে চলে এলে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন 1050 টাকার বিনিময়, এবং আপনাদেরকে ডেকে দেওয়া হবে সময় মতো আপনার ফ্লাইটের আগে। চলে এসেছি 10 নম্বর গেটের কাছে। এখন ঘড়িতে সময় 6:30। ঘড়িতে এখন 7:10 বোর্ডিং চালু হলো। একটু আগে আমি ফিনএয়ারের এখান থেকে হেলসিঙ্কি অবধি ফ্লাইটের ভাড়া চেক করলাম কায়াকে, দেখাচ্ছে 65,536 টাকা। আর ইন্ডিগোর ফ্লাইট রয়েছে ইনডাইরেক্ট, ডিরেক্ট ফ্লাইট ফিনএয়ারেরই রয়েছে দিল্লি থেকে। ইন্ডিগোর ইনডাইরেক্ট ফ্লাইট খুব সম্ভবত ব্রাসেলস হয়ে বা অ্যামস্টারডাম হয়ে, সেটাতে ভাড়া দেখাচ্ছে 73,000 টাকা। আপ ডাউন, দুটোই আপ ডাউন। একটা বিরাট প্লেন, এয়ারবাস 330 ওয়াইড বডি এয়ারক্রাফট, অনেক অনেক লোক ধরে। আমি দেখে বলছি একটুখানি টোটাল ক্যাপাসিটি কত। আমাদের একদম পেছনে, একদম লাস্ট রো 66। যাই হোক, এয়ারবাস 330-তে আমরা আগেও ট্র্যাভেল করেছি, ওয়াইড বডি এয়ারক্রাফট যেটা বললাম। আর দিয়েছে একটা এই এয়ারপড, একটা র্যাপার। আর সিটটা কিন্তু খুব সুন্দর, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। আরও একটা কথা, এই জলের বোতলটাও কিন্তু প্রত্যেকটা সিটে সামনে রাখা রয়েছে, অলরেডি দেওয়াই রয়েছে। আর আরেকটা জিনিস, এই লাস্টে বসার জন্য যেটা আমার আরও সুবিধা হয়েছে, হ্যাঁ, এই যে দেখো হেলান দিতে কোনো চাপ নেই, পেছনের লোকের কোনো প্রতিবাদ আসবে না। এই হেলান দিলে পেছনের লোকের প্রতিবাদ একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, সেটা আসে অন্যান্য সিট হলে, লাস্টের সিট হলে এখানে কোনো চাপ নেই। আচ্ছা, এয়ারক্রাফটে এই সবার পেছনের সিট সবচেয়ে বেশি নিরাপদ বোধহয়। এটা একটা টেকনিক্যাল কারণও রয়েছে, আপনারা একটু সার্চ করে দেখতে পারেন। এটা আমি আগেও বলেছিলাম। তবে ওই বাঁদিকের পেছনের সিটটা সবচেয়ে বেশি নিরাপদ। পেছনের রোটা তো নিরাপদই, কিন্তু বাঁদিকের পেছনের সিটটা সবচেয়ে বেশি নিরাপদ। তো এটাও নিরাপদ যদি কিছু হয়। ওসব চিন্তা করো না, পুরো প্লেনটাই সব থেকে নিরাপদ। একটা মানে দুর্ঘটনা তো সব জায়গাতেই ঘটে, পথে ঘাটে, জলে স্থলে রণবনে জঙ্গলে সব জায়গাতেই ঘটে, কাজে ওইসব চিন্তা করে লাভ করছি না। আর আমরা তো ট্রাভেলার, আমরা তো আমাদের তো ঘুরতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আরও অনেক কথা বলার আছে, ভিসা নিয়ে কথা বলার আছে, সব কিছু বলবো, সঙ্গে থাকুন। এই যে এয়ারবাস 330, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হতে পারে 440 জন। তবে একটা টিপিক্যাল 3 ক্লাস লেআউটে, যেটা এই প্লেনে রয়েছে, বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি আর ইকোনমি, তাতে মোটামুটিভাবে 250 থেকে 290 জনের সিট হয়। হ্যাঁ, 440 জন হবে যদি একদম হাই ডেন্সিটি লেআউট হয়, লো কস্ট বাজেট এয়ারলাইন্সে যেটা করা হয়। তো এটা সেটা নয়, এখানে আশা করা যায় 260-70 জন খেতে যেতে পারবে। ইনফোটেইনমেন্ট সিস্টেম ঠিকঠাকই রয়েছে, বেশ সুন্দর কাজ করছে এখনও অবধি। কোল্ড প্লেটে রয়েছে আফটার টেক অফ ফ্রুটস, আর ওয়ার্ম প্লেটসে রয়েছে চিজ অমলেট উইথ চিকেন সসেজ, রোস্টেড পটেটোস অ্যান্ড চেরি টমেটো রাগাউট, or green pea curry with spiced potato flatbread and vegetable roll। এটা হচ্ছে ভেজ। ওট মাফিন রয়েছে ডেজার্টে। বিফোর ল্যান্ডিং আবার দেবে বিরিয়ানি রাইস, মানে দুটোই মিল দেবে। বিফোর ল্যান্ডিং বিরিয়ানি রাইস অ্যান্ড পনির চিজ ইন স্পাইসড ইন্ডিয়ান সস। বিরিয়ানি কেন দিতে? হ্যাঁ, খামোখা বিরিয়ানি করতেও পারবে না, বানাতেও পারবে না, বিরিয়ানির নাম করে একটা অন্য জিনিস খাওয়াবে। পৃথিবীদের একটা কলকাতার বিরিয়ানি নিয়ে চূড়ান্ত অবসেশন রয়েছে। না, এই তো রয়েছে কলকাতা, বিশ্বের শ্রেষ্ঠ বিরিয়ানি তো কলকাতাতেই পাওয়া যায়। কেউ হায়দ্রাবাদ বলবে, কেউ অমুক জায়গা বলবে, বলতেই পারে। এটা আমি বলবো না, আমার কাছে কোনো কিছু শ্রেষ্ঠ হয় না, কোনো কিছু অ্যাবসলিউট হয় না আমার কাছে, আমার ব্যক্তিগত ফিলোসফিতে। হ্যাঁ, ওই ফিলোসফিতেই সেটা হয় না, না হলে দিব্যি হয়।
যেটা ভালো ভাই সেটা ভালো, যেটা হ্যাঁ, খারাপ সেটা ভালো খারাপ। অনেক কিছুই হতে পারে। হ্যাঁ আমি তো বললাম এটা তো ভালো অনেক মানুষের কিছুই হতে পারে। টেস্ট বার্ডের উপর মানে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ কিন্তু বিরিয়ানির ব্যাপারে কেন ওয়াজিদ আলী শাহের হাত ধরে এসেছিল তা আসুক, তার মানে এই না এবং যে তার সারা সঙ্গে দুনিয়ার আলু মিশিয়ে দিলি সারা দুনিয়া বিরিয়ানির এটা- গল্প জানে। এটা একটা টিপিক্যাল অবসেশন, এ কাইন্ড অফ সাইকোমেট্রিক ডিসঅর্ডার। হ্যাঁ সাইকোমেট্রিক ডিসঅর্ডার। এটা অনেকেরই থাকে। হ্যাঁ, স্বাভাবিক। আমারটাই সেরা। ঠিক ঠিক। তা আমি ওই ডিসঅর্ডারে হ্যাঁ। ভুক্তভোগী নই, আমার কাছে অনেক কিছু সেরা। তাহলে তাহলে যখন বাড়ি ফেরো তখন ডাল ভাত খেতে চাও কেন যদি সেরা না? ওটা- তখন তো পিঁপড়ের ডিম ওটাও খেলে ভালো। বড় বাড়িতে। না, ওটাও ভালো, পিঁপড়ের ডিমও ভালো, হ্যাঁ। সবই ভালো। হ্যাঁ। আমার কাছে সেরা অনেক কিছু, একটা নয়। হ্যাঁ মানে কি হ্যাঁ, সে সেরা? টাইম বিশেষেও হতে পারে। সে তো আমার কাছেও সেরা অনেক কিছু, কিন্তু ম্যাক্সিমামটাই আমার বাঙালি খাবারগুলোই বেশি ভালো লাগে, এই বিষয়ে তো কোনো তোর সন্দেহ ভালো নেই। লাগতেই পারে, হ্যাঁ, সেটাই। কিন্তু আমারও ভালো লাগতেই পারে, কিন্তু তার মানে এটাই একমাত্র ভালো লাগে এরকমটা নয়। যে কোনো একটা জিনিসে আমি যে বললাম যে হ্যাঁ, একটা জিনিস সেরা ব্যতিক্রম। তো একটাই হয়, তার কাছাকাছি অনেকে থাকে। না না, এই তাহলে একটা সেরা ব্যাপারে শব্দটাই আসতো না। একটা ব্যাপারে ব্যতিক্রম আছে, কি ব্যাপারে? বউ। রিস্ক নিয়ে আর কিছু হ্যাঁ করা মানে যাবে না। মানে ক্যামেরা এসব বলে টলে আর কি নিজের লাইনটা ক্লিয়ার করেন আর কি, আর কিছু না ব্যাপারটা। আচ্ছা, ভিসার ব্যাপারে বলি। আমাদের সুইডেনের ভিসা, বাকি সবাই গ্রুপে যারা রয়েছেন তাদের নরওয়ের ভিসা, তাই তো? হ্যাঁ বাকি তাই, সবার বাকি নরওয়ের সবার ভিসা। নরওয়ের ভিসা। যদি আপনারা ট্রাভেল লাইফের সঙ্গে গ্রুপ ট্যুর করেন তাহলে ভিসার দায়িত্ব ওদেরই, ভিসা ওরা করিয়ে দেবেন। ডকুমেন্টেশন অবশ্যই আপনাকে দিতে হবে। এবং আমরা যে ভিসা করেছি আমাদেরটা, সেটাও ট্রাভেল লাইফের থ্রু দিয়েই করা হয়েছে, ওরাই অ্যাপ্লিকেশন জমা 2 দিতে minutes সাহায্য to করেছে। schedule departure. Departure Announcement preparations হয়ে are যাক going বলছি। nicely. We আচ্ছা, ভিসার ব্যাপারে বলছিলাম। আমাদের ভিসা সুইডেন এমবাসি থেকে করা, আর বাকি সবার নরওয়ে থেকে। আমাদের সুইডেন থেকে করার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ গ্রুপ ট্যুর শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরও বেশ কিছুদিন ঘুরব। আমার শালাবাবু রয়েছেন সুইডেনে, ও স্পন্সরশিপ পাঠিয়েছিল, তাতে আমরা আরও ওই এক্সটেন্ডেড ভিসাটা পেয়েছি ওই স্পন্সরশিপের জন্য। না হলে গ্রুপ ট্যুরের আইটিনারিতে যদি আমরা ভিসা অ্যাপ্লাই করতাম নরওয়েতে, তাহলে গ্রুপ ট্যুর যে কদিন সে কদিনের ভিসা পেতাম, আমরা আর বাকি সময়টা ঘুরতে পারতাম না। তো অর্ক আমার শালাবাবু, ওর বাড়িতেও যাব, আপনারা নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে দেখতে পাবেন। তো ওর স্পন্সরশিপ আমার এবং পৃথ্বীজিৎ দুজনের জন্যই পাঠিয়েছিল, তো সেটা জমা দিয়েছিলাম। সেই সঙ্গে আমরা আমাদের ওই বাকি 15 দিনের ট্রাভেল আইটিনারি উইথ দ্য টিকিটস আলাদা করে জমা দিয়েছিলাম। সেই জন্য আমাদের সুবিধা হচ্ছে সুইডেন থেকে আমরা পেয়েছি, কারণ অর্ক থাকে সুইডেনে, আর বাকি সবাই তো নরওয়ে থেকে। তো এবার আমাদের এখানে ভিসা সম্পর্কে বলার রয়েছে আপনাদেরকে। সেঙ্গেন ভিসা নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা রয়েছে, অনেক দেশে খুব চাপ হয়, অনেক দেশে ইজিলি পাওয়া যায়। আমাদের কিন্তু মাত্র 5 দিনে ভিসা চলে এসেছে, 5টা ওয়ার্কিং ডেজে, আর কোনো অসুবিধে হয়নি। আমি কিন্তু ডকুমেন্টগুলো খুব ঠিকঠাক দিয়েছিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আইটি রিটার্ন, এগুলো কিন্তু থাকা জরুরি, এবং যথেষ্ট পরিমাণে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা দরকার। আপনার রেগুলার ইনকাম আছে কিনা সেটা খুব দেখে, সেটা থাকা দরকার। কভারিং লেটারটা খুব প্রয়োজনীয়, সেটা খুব সুন্দর করে লিখতে হবে, সমস্ত কিছু মেনশন করে, কেন যাচ্ছেন, কোথায় কোথায় ঘুরবেন। আমি যেমনি আমাদের কভারিং লেটারে আমাদের চ্যানেলের কথা উল্লেখ করেছি, পৃথ্বীজিতের কথা উল্লেখ করেছি, এবং ওর কভারিং লেটারেও চ্যানেলের কথা উল্লেখ করা আছে, কেন যাচ্ছে সেই পারপাসটাও লেখা আছে। আর আরও একটা কথা, প্রত্যেকটা টিকিট, কানেক্টিং টিকিট, এগুলো কিন্তু খুব জরুরি, বিশেষ করে সেঙ্গেন ভিসা। তো এটা কিন্তু অ্যাকর্ডিংলি জমা দিতে হবে। মানে আমি গ্রুপ ট্যুর শেষ হয়ে যাওয়ার পরে হেলসিঙ্কি থেকে স্টকহোম যাব, স্টকহোম থেকে শালাবাবুর বাড়ি অবধি যাব, এই অবধি কিন্তু টিকিট আমরা জমা দিয়েছি এবং রিটার্ন পাথেরও জমা দিয়েছি। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। তো ভিসা পেতে আমাদের কোনো সমস্যা হয়নি। 7:45 পুশব্যাক শুরু হলো। পাইলট যেটা অ্যানাউন্স করলেন, টোটাল ফ্লাইট টাইম 8 ঘন্টা 45 মিনিট, কিন্তু আমাদের লেখা ছিল 9.5 ঘন্টা। যাই হোক, হেলসিঙ্কির লোকাল টাইম 2:25 ল্যান্ড করবে, আর আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে হেলসিঙ্কির সময়ের পার্থক্য হচ্ছে 2.5 ঘন্টা। সাংঘাতিক আওয়াজ হচ্ছে, সাংঘাতিক আওয়াজ, মানে কানে পুরো তালা লেগে যাওয়ার মতো আওয়াজ, এত আওয়াজ বলা কোনো প্লেনে আমি লাস্ট কবে চড়েছি জানি না। কমলো বাপরে ভাব। আমাদের ফ্লাইট এখন উঠছে 13,000 ফিট ওপর দিয়ে,
আর ডেস্টিনেশনের ডিস্টেন্স হচ্ছে এখন 5180 কিলোমিটার। এখানে ফ্লাইট পাথ দেখাচ্ছে, সবে দিল্লি থেকে ছাড়লো। ঘড়িতে এখন 9:05। ব্রেকফাস্ট দিয়ে গেল, চিকেন সসেজ আর অমলেট, একটা রুটি, এখানে একটা কেক রয়েছে আর ফ্রুটস। কোথা দিয়ে উঠছি হে? আমরা এখন উঠছি পাকিস্তানের ওপর দিয়ে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে আমরা এখান দিয়ে যাব, মানে আফগানিস্তানের ওপর দিয়ে গজনির পাশ দিয়ে যাব, মানে যে রাস্তাটা দিয়ে কদিন আগে আমরা এসেছিলাম কান্দাহার থেকে কাবুল, সেই রাস্তার ওপর দিয়ে প্লেনটা যাবে ক্রস করে। রজনীতেই একমাত্র রজনী আমরা কাটাইনি, বাকি জায়গাগুলো কাটিয়েছিলাম। একদম। নিচেটা দেখুন, প্রচন্ড রুক্ষ, হ্যাঁ তাই না? মানে দেখে মনে হচ্ছে হলকর্ষণ হয়েছে বা ট্রাক্টর চলে গেছে অনেকগুলো পর পর, এরকম একটা ব্যাপার লাগছে। সাংঘাতিক রুক্ষ। আমরা এখন ঢুকে গেছি আফগানিস্তানের আকাশ সীমায়। এখানের ম্যাপ যা বলছে তা হচ্ছে আমরা এখন উঠছি এইখানে। এই নিচের রাস্তা এখানেই ছিল। কয়েকদিন আগেই আমরা কান্দাহার থেকে, এখানে কান্দাহার থেকে এই গজনি হয়ে এই কাবুল গিয়েছিলাম, সেই রাস্তার ওপরেই আমরা এখন উঠছি। মানে ভাবা যায় আমাদের মানে কি ধরনের হয়ে গেছে বল, যে ব্যাপার স্যাপার, যে কদিন আগে এখানে নিচের রাস্তা দিয়ে গেলাম আর এখন আবার ওপর দিয়ে সেই রাস্তার তার উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেই দেশের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্যুর অর্গানাইজ করে ট্রাভেল লাইফ। দক্ষিণ আমেরিকা হোক বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ হোক কিংবা চীন, জাপান, যে কোনো জায়গায় ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ট্রাভেল লাইফের সঙ্গে। সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমরা এখন খুব ইন্টারেস্টিং জায়গার ওপর দিয়ে উঠছি। কাস্পিয়ান সাগর পেরিয়ে বাকুর ডান দিক দিয়ে আমরা ঢুকলাম হচ্ছে আজারবাইজানে, আর এখন আজারবাইজান পেরিয়ে জর্জিয়ার ওপর দিয়ে যাচ্ছি। আর খানিকক্ষণ পরে টিবিলিসি, মানে জর্জিয়ার রাজধানী, তার ডান দিক দিয়ে আমরা উঠবো, যা ম্যাপে দেখাচ্ছে। এই দেখুন, এখন আমরা জর্জিয়ায় ঢুকে গেছি। এই জায়গাটা ছিল আজারবাইজান, আর এই হচ্ছে টিবিলিসি। এর পাশ দিয়ে উড়ে যাব আমরা। ঘড়িতে এখন 1:45 ভারতীয় সময়, আর আমরা এই মুহূর্তে উঠছি ব্ল্যাক সির ওপর দিয়ে। আমাদের বাদিকে টার্কি, দেখুন এই হচ্ছে আমাদের অবস্থান, এই হচ্ছে ব্ল্যাক সি, এই ইস্তাম্বুল, এই হচ্ছে আঙ্কারা। এই জায়গায় নিচে কিছু দেখা যাচ্ছে না জানলা দিয়ে, একদম মেঘ রয়েছে। এত দীর্ঘ ফ্লাইট আমার আর পৃথ্বীজিতের এই প্রথম। পৃথ্বীজিতের তো প্রথম, আমার তো 7 ঘন্টা একটা লন্ডনের লন্ডনে ছিল সেটা, আমার তো প্রথমই এটা। কেমন লাগছে? না না, এই এতক্ষণ ধরে ফ্লাইট তো অবশ্যই বোরিং লাগছে, বিষয়ে সন্দেহ নেই। কাহাতক টিভি দেখবো, কাহাতক মানে স্ক্রিনের দিকে চেয়ে বসে থাকবো বা কী করবো। আমার একটু কাজ ছিল, আমার কাজ কমপ্লিট, আমি একদম ঘন্টা দেড়েক কাজ নামিয়ে দিলাম, এবারে রিল্যাক্সড। আর এতক্ষণ তো আমরা নর্মাল গেঞ্জি পরেই ছিলাম, এখন আমাদের দুজনেরই মনে হলো যে না, ঠান্ডা এবার গরম জামা ঠান্ডা লাগছে, বার করার দরকার আর কি। হ্যাঁ, সেটা বার করলাম, সোয়েটার টোয়েটার বার করে নিলাম। নামলে তো লাগবেই। হ্যাঁ, তখন তো লাগবেই। আমার মনে হয় হেলসিঙ্কির টেম্পারেচার 3-4 ডিগ্রি সেলসিয়াস হবে। হ্যাঁ, ওই তো যা দেখছিলাম আর কি। হ্যাঁ, আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা নেবে হেলসিঙ্কি সিটি ঘুরবো, সেই সব কিছু এই ভিডিওতে থাকবে হয়তো। তারপর আমরা সান্টা ক্লজ এক্সপ্রেসে চড়বো, রাত 9টার সময় ট্রেন ছাড়বে, সেটা আরেকটা এক্সপিরিয়েন্স। 1 ঘন্টা 45 মিনিট আছে ল্যান্ডিংয়ে। লাঞ্চ সার্ভ করা হচ্ছে, বিরিয়ানির গন্ধে মমা করছে পুরো কেবিন। এই হচ্ছে, এবং কতটুকু পরিমাণে দিয়েছে দেখুন, এবং এই হচ্ছে বিরিয়ানি। অসাধারণ ইনোভেশন। কে বলে কাঁঠালের আমসত্ব হয় না, কে বলে কাঁঠালের আমসত্ব? না না, ওই যদি পনির বিরিয়ানি হতে পারে তাহলে কাঁঠালের আমসত্ব হতে পারে, তাই বলছি আর কি। কে বলে হয় না? পনির বিরিয়ানি হলে হ্যাঁ সত্যি, মানে মাটন ছাড়া বিরিয়ানি কি করে হয় আমি জানি না। ওই আর কি, বিরিয়ানি হলে মাটনই হতে হয়। ফিনিয়ারের ফিনফিনে বিরিয়ানি।
কি হয়েছে সমস্যা? বলি কিছুই না, তখনও ব্রেকফাস্টে দেখলাম, এখনও দেখছি। ও আচ্ছা, খাওয়ার জন্য এটাই দেয় আর কি। ফর্ক আর নাই? হ্যাঁ, কিন্তু স্পুন যেটা দিয়ে হ্যাঁ, বিরিয়ানি খেতে গেলে তো স্পুন ছোলা, হ্যাঁ যাই হোক, না হলে হাত লাগবে। হ্যাঁ মাটন ছাড়া বিরিয়ানি আমি হাত দিয়ে খেতে রাজি না। না না, ও এই দিয়ে ওই জন্যই তো কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খাওয়াবে তোমাকে, আর ছুরি দিয়ে। খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ, করা। জসপিন দেশে যদাচার। হ্যাঁ, জসমিন দেশে যদাচার। এবার সেটা সদাচার কিনা সেটা পড়ার কথা, কিন্তু ওই আর কি মানতে হবে। যাই হোক, এটা মোটেও সদাচার নয়। হ্যাঁ সেটাই। খেয়ে বলছি কেমন হয়েছে। না, খারাপ হয়নি। না খারাপ হয়নি, মানে বিরিয়ানি না বললে ব্যাপারটা যে খারাপ লাগতো তা না। না, এটাকে বিরিয়ানি বলার দরকারটা না, কি আছে? ওই সেটাই তো হচ্ছে কথা না। আমরা ইস্টার্ন, সেন্ট্রাল আর ইস্টার্ন ইউরোপের ওপর দিয়ে যাচ্ছি, মানে অদ্ভুতভাবে বাঁক নিয়েছে। মানে হ্যাঁ। দেখ, ওই ব্ল্যাক সি কভার করার পরে উত্তর দিকে গিয়ে তারপর আবার এখন উত্তর পূবে যাচ্ছে। টার্কির পাশ দিয়ে রোমানিয়া হয়ে এখন পোল্যান্ড থেকেও ঘুরছে। হ্যাঁ, বাঁদিকে, ডান দিকে বেলারুশ আর বাঁদিকে অস্ট্রিয়া ছেড়ে এবার এই পথে গিয়ে এইখানে আমাদের ডেস্টিনেশন। দারিংবাড়িতে তোর যে ড্রোন শটে যেরকম নদীর পাড়ে কাশফুল দেখা গেছিল, এখানে নিচে মেঘগুলো এমনভাবে আছে, আমি জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু খালি চোখে যেটা দেখছি মনে হচ্ছে রাশি রাশি ওরকম কাশফুলের মতো হয়ে আছে বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল জুড়ে। আসলে মেঘ এগুলো দারুণ লাগছে, দারুণ। হেলসিঙ্কিতে এখন সময় হচ্ছে 2:06, 2:25 ল্যান্ড করার কথা, একটু আগেই ল্যান্ড করছে। আর 50 কিলোমিটার হেলসিঙ্কি এয়ারপোর্ট, যা দেখাচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম, আর 8-9 মিনিটের মধ্যে ল্যান্ড করে যাবে। আমরা এখন রয়েছি 2346 মিটার উচ্চতায়, আর 5168 কিলোমিটার ফ্লাই করে এলাম 8 ঘন্টা 56 মিনিটে। হেলসিঙ্কির টাইম 2:13, আর আমরা ল্যান্ড করছি হেলসিঙ্কিতে। আবহাওয়া কিন্তু বেশ মেঘলা। এই ল্যান্ড করে গেলাম 2:13 এখন। আমি শিবাজি আর পৃথ্বীজিৎ দুজনে প্রথমবার পা রাখলাম ইউরোপের মাটিতে এবং স্ক্যান্ডিনেভিয়ার হেলসিঙ্কিতে, ফিনল্যান্ডের রাজধানী। আমি দ্বিতীয়বার ইউরোপে তুই দ্বিতীয়বার। হ্যাঁ, ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, কিন্তু ইউরোপ তো বটেই। অবশ্যই। ফ্লাইটটা খুব স্মুথ ছিল, টেক অফ ল্যান্ডিং দারুণ সুন্দর। ফ্লাইটে কমফোর্ট লেভেল খারাপ ছিল না, কিন্তু খাওয়া দাওয়া অতীব অর্ডিনারি, মানে বিলো অ্যাভারেজ। যারা নিজেরা ভিসা করতে চাইবেন আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ভিএফএস গ্লোবালের থ্রু দিয়ে। ভিএফএস গ্লোবালে গিয়ে ওদের ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অনলাইনে ফি দিতে হবে। অনলাইনে আপনি সমস্ত ফর্ম ফিল আপ করুন, তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিন, সেই ডেটে গিয়ে আপনি ভিএফএস গ্লোবালে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সহ ভিসা অ্যাপ্লিকেশন আবেদনপত্র জমা দিন। এই হচ্ছে নিয়ম। হাই, বাই বাই। ঘড়িতে এখন 2:30, আর বাইরে টেম্পারেচার গুগল যা বলছে 11 ডিগ্রি সেলসিয়াস। বাইরেটা একটু দেখুন, বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, দেখেই বোঝা যাচ্ছে একদম। এই ছিল আমাদের ফ্লাইট। দেখি এসকালেটার চলছে না। হ্যাঁ, মানে টেকনিক্যাল গোলযোগ সব জায়গাতেই হয়, শুধু আমাদের জায়গাকে দোষারোপ করলে চলবে ভাই? না, সব জায়গাতেই হয়। আচ্ছা, অনেকে ভাবতে পারেন মাথার টুপিটা কেন আমি পরে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আবার ওটাকে হাতে বইতে হবে, আমি খুব হারিয়ে ফেলি জিনিসপত্র হাতে যেগুলো থাকে, এই জন্য পরে নিয়েছি। যদিও ভেতরে অতটা ঠান্ডা নেই। বাইরে বেরোলে অ্যাকচুয়াল টেম্পারেচারটা অনুভব করতে পারবো, এখনও ঠিক বোঝা মুশকিল আর কি। একটু নেমেছি তো। না, সবাই মোটামুটি একটু ওয়ার্ম আপ হয়ে গেল না, একটু হেঁটে উঠলেন কি আর এতক্ষণ বসেছিলাম একটু এক্সারসাইজ, ওই জন্য ওটা বন্ধ করে রেখেছে আমাকে। হ্যাঁ, ওয়ার্ম আপ করার জন্য। চলুন ফোনগুলো কল করে নিই, যারা যারা হয়ে যাবে একদম ওইখানে চলে যাবে, যারা যাদের নামটা হয়ে যাবে। শিবাজি দা, পৃথ্বীজিৎ দা, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের আমাদের নাম ডাক হয়ে গেছে।
রোল কল হয়ে গেছে। ট্রাভেল লাইভ কিন্তু দারুণ অর্গানাইজেশন আমি আগেও দেখেছি, মানে আফ্রিকা ট্যুরে খুব সুন্দর করে গুছিয়ে ওরা ট্যুরটা করায় এবং বয়স্কদের কোনো সমস্যা কিছু হয় না। ইমিগ্রেশন হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রুপে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে একজন মেম্বার, তিনি 5 নম্বর রোতে ছিলেন, উনি ওনার ব্যাগ প্লেনের ভেতর রেখেই চলে এসেছেন। ব্যাগের মধ্যে পাসপোর্ট, তার যাবতীয় ডকুমেন্টস সব কিছু ছিল, মানে যে ব্যাগটা কোমরে বাঁধেন উনি। তো ওনার পরে খেয়াল হয়েছে ইমিগ্রেশনের আগে, তারপর উনি গিয়েছেন আবার ফেরত। পিনাকিদাও ছিল। পাইলট এবং ক্রু মেম্বাররা প্লেন থেকে বেরিয়ে চলে গিয়েছেন এবং প্লেনটা লক হয়ে গেছে। তো এখন এখানে বর্ডার কন্ট্রোলে ইমিগ্রেশনে বলছেন ওনারা ব্যাপারটা সর্ট আউট করার চেষ্টা হচ্ছে, কারণ পাসপোর্ট ছাড়া উনি তো এখানে ইমিগ্রেশন পাবেন না। আমাদের 6 নম্বরে লাগেজ দেবে, লাগেজ নিয়ে আমাদের ওয়েট করতে হবে ওনার জন্য। আমাদের এখন সিটি ট্যুর রয়েছে, বাস বাইরে ওয়েট করছে। তুমি কি কি এনেছো আরেকবার বলো। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের। যার সমস্যা হয়েছিল, মানে যার পাসপোর্ট এবং ডকুমেন্টস প্লেনে ছিল, সেগুলো পেয়ে গিয়েছেন উনি এবং আসছেন ইমিগ্রেশন ক্লিয়ার করে। আমরা যাচ্ছি এখন বাসের দিকে। বাহ, দারুণ জায়গা তো, খাবারের গন্ধ আসছে, প্রচুর দোকান, এখানে রেস্তোরাঁ রয়েছে। ওরা যখন আমার একটা আমি ঘুরে আসবো শুনলাম, তা আমাদের জন্যই এলেন? হ্যাঁ একদম, বলেন একদম। আপনি একাই নাকি আর কেউ আছে? আমি একা, ছেলের বন্ধু এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। শিবাজি। আচ্ছা, এই ছেলেটিকে আপনারা সবাই চেনেন? সায়ন আমাদের সঙ্গী। এতক্ষণ অব্দি ক্যামেরায় আসুনি কিন্তু, এই ফার্স্ট এলে। চলো, খুব ভালো ঘুরবো সবার সাথে একসাথে। হ্যাঁ চলো, দারুণ এনজয় হবে। ও এত বড় ফ্যান তোমার, ও আমাকে দেখাতো ভিডিওগুলো, এত সারিয়াল লাগছে এখন দেখতে। এবার আমি নিজেকে দেখতে পাবো। আমি তোমার ফার্স্ট ভিডিও দেখেছি হসপিটালে শুয়ে ডেঙ্গুর সময়, দুবাই ব্লগ। ওরে বাবা, চেঞ্জ মাই লাইফ। কারেক্ট। এন্ড তারপরে আমরা দুবাইয়ের টিকিট কেটেছিলাম। সো দিস ইজ দ্য ইমপ্যাক্ট টু হ্যাভ ইন মাই লাইফ। থ্যাংক ইউ। সো তোমার সঙ্গে অনেক গল্প আছে, আড্ডা আছে। এতক্ষণ কন্ট্রোলড এনভায়রনমেন্টে ছিলাম, এবার বুঝতে পারছি বাইরে কিন্তু ঠান্ডা বেশ রয়েছে। মানে টুপি না পরে এলে আর এই সোয়েটার না চাপানো থাকলে চাপই হতো। মানে 11 ডিগ্রি সেলসিয়াস গুগল দেখাচ্ছে, ফিলিং কিন্তু আরেকটু কমই হবে, মানে 7-8। তবে একটা কথা ঠিক, এয়ার সাংঘাতিক ক্লিন, একদম ক্লিন এয়ার। ওই এটা হলো অফিসে। ও আচ্ছা, কবে? ওই বুক করবো বলে, যেটা সব ওই তখন মানে এই ট্যুরটা যেই আপনার প্রোগ্রামটা অ্যানাউন্স করেছে, বললো চলো আমরা গিয়ে বুক করে আসি। থ্যাংক ইউ গেলাম, গিয়ে দেখি সহেলি ছিল, সহেলি আমাদের সব বোঝালো, ভিডিও দেখলাম, দেখে বললাম ঠিক আছে। তারপরে আপনি যাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন, আপনার নামটা বলুন। আমি ডক্টর সমীর কুমার সোম। ডক্টর নেই, ডক্টরেট। ওকে, কোন সাবজেক্ট আপনার? আমি জেনেটিক্স। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর রিসার্চ ছিলাম। ওরে বাবা, এখন রিটায়ার্ড? 73। আর আমার ওয়াইফ হেডমিস্ট্রেস। আচ্ছা আচ্ছা, একটু মুখটা এদিকে দেখাও তো আমার দর্শকদের। এই যে ইনি হলেন পিনাকিদা আলাপুরিদি, ট্রাভেল লাইভের সিইও। ট্রাভেল লাইভের 2জন পিলার রয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন পিনাকিদা। উনি আমাদের সঙ্গে আফ্রিকাতেও ছিলেন, আপনারা দেখেছেন। ভাইয়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, আমরা সব একসাথে যাচ্ছি। 41 জনের একটি দল, ট্রাভেল লাইভের তরফ থেকে, কলকাতা থেকে। লেটস এনজয় দ্য প্লেসেস। এখন 4:16 আমরা রওনা দিলাম সেনেট স্কোয়ারের দিকে। ওখানে আমাদের গাইড উঠবে, তারপর আমরা যাব হেলসিঙ্কি ক্যাথিড্রাল। রাস্তাটা একবার দেখুন, বাদিকে রাস্তার মাঝখানে ট্রাম লাইন, হলুদ পাতা ঝরে পড়ে রয়েছে,
শীতের পাতা ঝরা শুরু হয়ে গিয়েছে। 1917 সালের আগে অবধি এই ফিনল্যান্ড ছিল রাশিয়ার আন্ডারে। আমরা যেখানে যাচ্ছি সেনেট স্কোয়ারের চারদিকে 4টে বিল্ডিং রয়েছে। এটা হচ্ছে এসপ্ল্যানেড অফ হেলসিঙ্কি। একদিকে রয়েছে হেলসিঙ্কির সেই বিখ্যাত ক্যাথিড্রাল, যেটা হচ্ছে হেলসিঙ্কির সবচেয়ে মোস্ট ফটোগ্রাফড বিল্ডিং। একদিকে রয়েছে গভর্নমেন্ট প্যালেস, একদিকে রয়েছে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, আরেকদিকে রয়েছে সম্ভবত লাইব্রেরি। এই চারদিকে 4টে বিল্ডিং, এটাই সেনেট স্কোয়ার, এটাই এসপ্ল্যানেড অফ হেলসিঙ্কি। সেখানেই যাচ্ছি আমরা এখন। আর ওখানে আমরা ওই ক্যাথিড্রাল তো দেখবই, ওই সেনেট স্কোয়ারও এনজয় করব, তারপর ডিনার, তারপর আমরা চলে যাব স্টেশনে। এই হচ্ছে প্ল্যান। ও আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এখানে ড্রাইভারের সিট গাড়িতে বাঁদিকে এবং গাড়ি চলে রাস্তার ডান দিক দিয়ে। এই হেলসিঙ্কি শহর, এটা হচ্ছে গালফ অফ ফিনল্যান্ডের একদম জাস্ট উত্তরে। শহরের মধ্যে এইমাত্র যে জলাশয়টা পেরিয়ে এলাম, ওটা কিন্তু এই গালফ অফ ফিনল্যান্ড, ওটা একটু ঢুকে এসেছে হেলসিঙ্কি শহরের মধ্যে, সেটাই। আর এই গালফ অফ ফিনল্যান্ড পেরিয়ে আমি যদি ঠিক দক্ষিণে চলে যাই, তাহলে পৌঁছে যাব তালিনে, মানে এস্তোনিয়ার রাজধানী। Countries, so please call me Tommy. Welcome to Helsinki and Finland. We start of the heart of Helsinki and heart of the whole of Finland, Senate Square. The bus will park a little bit better. ওইদিকে দেখা যাচ্ছে হেলসিঙ্কি ক্যাথিড্রাল। আমরা এখন হেলসিঙ্কির এসপ্ল্যানেড সেনেট স্কোয়ারে। এই হচ্ছে সেনেট স্কোয়ার হেলসিঙ্কি। ওপাশের বিল্ডিংটা হচ্ছে সেনেট বিল্ডিং, প্রাইম মিনিস্টার অফিস। এদিকটা মার্চেন্ট বিল্ডিং, এই দিকটা হচ্ছে ইউনিভার্সিটি, লাইব্রেরি ওপাশটায়। এই হলো ক্যাথিড্রাল। হেলসিঙ্কি ক্যাথিড্রালের ওপরে চারদিকে, প্রত্যেক দিকে 3টে করে, চারদিকে 12টা মূর্তি রয়েছে। এই 12টা মূর্তি হচ্ছে 12 অ্যাপোস্টেল অফ জেসাস ক্রাইস্ট, জেসাস ক্রাইস্টের 12 জন শিষ্যের মূর্তি, যার নিকোলাস ওয়ানের সম্মানে এই ক্যাথিড্রালটা তৈরি করা হয়েছিল। তৈরির সময়কাল হচ্ছে 1830 থেকে 1860। 1855-তে বোধহয় নিকোলাস মারা যান, তারপরে 1807-এ ওপেন হয়। বেল বাজে চার্চে। সেনেট স্কোয়ারের একদম মাঝে রয়েছে যার আলেকজান্ডার দ্য সেকেন্ডের এই মূর্তিটা, পেছনেই হেলসিঙ্কি ক্যাথিড্রাল যা দেখতে পাচ্ছেন আপনারা। ওনার সময়কাল ছিল 1855 থেকে 1881 সাল। এই জায়গাটাই আইকনিক। হেলসিঙ্কি যারা বেড়াতে আসেন তারা সবার প্রথমে এখানে আসেন, আমরাও তাই। এই আলেকজান্ডার দ্য সেকেন্ড, এনাকে এখানে ফিনল্যান্ডে ডাকা হয় আলেকজান্ডার দ্য লিবারেটর নামে। তার কারণ হচ্ছে 1861 সালের সেই বিখ্যাত এডিক্ট অফ এমানসিপেশন, যার জন্য রাশিয়ান সার্ভডম অ্যাবলিশড হয়েছিল। অসাধারণ সুন্দর জায়গা এই সেনেট স্কোয়ার। বেল বাজছে চার্চের। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক জিঙ্ক স্কাল্পচার যদি কোনো চার্চের ভেতরে থেকে থাকে, সেটা হচ্ছে এই চার্চ, হেলসিঙ্কি ক্যাথিড্রাল। ওপর থেকে এই সেনেট স্কোয়ারের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। নিও ক্লাসিক্যাল লুথেরান চার্চ, অসাধারণ লাগলো। ভেতরে ঢুকলে আরও ভালো লাগতো, কিন্তু চার্চের দরজা বন্ধ, কিছু করার নেই, ভেতরে ঢুকতে পারবো না। এখানে কাজ হচ্ছে বাইরের দিকে। ওপর থেকে একবার সেনেট স্কোয়ারটা দেখে নিন। Of the first time married are divorced.
but they will, 20% will remarry and divorce again. Actually, we are এই হচ্ছে গালফ অফ ফিনল্যান্ড, experts on প্রচুর Arctic শিপ seafaring. দাঁড়িয়ে রয়েছে এখানে। Coming right in front of us, soon to be on the left-hand side, there's the jeep. সিটিটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা Anyway, that red ship soon to be on the left-hand side, that used to be a lighthouse ship. সেখান দিয়ে যাচ্ছে। So if you see the piers are empty. 1952 সালে যখন হেলসিঙ্কি অলিম্পিক হয়েছিল তখন এখানে লাস্ট বিল্ডিংটা দেখালাম, এখানে প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমরা এখন সিবেলিয়াস পার্কে, সামনে সিবেলিয়াস মনুমেন্ট। যিনি সিবেলিয়াস ছিলেন ফিনল্যান্ডের একজন প্রথিতযশা মিউজিশিয়ান, 8টা সিম্ফনি ক্রিয়েট করেছিলেন এই সিবেলিয়াস। এই হচ্ছে সিবেলিয়াস মনুমেন্ট, সিবেলিয়াসের স্মৃতিতে তৈরি করা হয়েছিল। এখানে একটা কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছিল, খুব সম্ভবত এলা নামের কোনো মহিলা এটা তৈরি করেছিলেন, কম্পিটিশন তিনি জিতেছিলেন। অ্যাবস্ট্রাক্ট আর্ট, সিবেলিয়াসের একটা ছোট্ট মূর্তি পাশেই রয়েছে, প্রচুর হলো পাইপ দিয়ে তৈরি করা অর্গানের সিম্বল রূপে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানেই আজকে ডিনার, নাম হচ্ছে তন্দুরি ভিলা। বাবা, ইন্ডিয়ান কারির গন্ধ, ঘ্রাণে না অর্ধভোজনা। চলুন আপনাদেরকে ডিনারটা দেখিয়ে দিই, ডিনারে কি আছে। রুটি, ডাল মাখানি, চিকেন, ডাল তরকা, আচ্ছা মাছও আছে, রুটি আছে, মিক্স ভেজ আছে, প্যানকেক জাতীয় কিছু হবে, ফিশ রোল জাতীয় কিছু আছে, দেখে নাও। এটাও চিকেন, এটা ফিশ, এটা মাছ। এখন রাত 8:40। আমরা রয়েছি হেলসিঙ্কি স্টেশনের বাইরে, একটু একটু বৃষ্টি পড়ছে, এখনও ঠান্ডা রয়েছে। দারুণ সুন্দর একটা দিন কাটলো, একটু হেক্টিক। হ্যাঁ, সে তো অবশ্যই। আর আজকে রাত্রিবেলা 11টার সময় এই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন নিয়ে, ডাবল ডেকার ট্রেন, হ্যাঁ, ওভারনাইট জার্নি করে আমরা পৌঁছাবো কাল সকাল 9টার সময় রেমিতে। সেখান থেকে রেনোয়া জু দেখবো আমরা। কিন্তু এই সব কিছু, এই ট্রেন জার্নি এবং কালকের অভিজ্ঞতা, এই সব কিছু আসবে এর পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।